সাথী ভাই কথা বলুন। আমি অমুক সাথে লেখক এবং অধ্যাপক। আজকের এই মুক্ত আলোচনা ব্রহ্মপুত্র প্রবাহের সংকট ও ভবিষ্যৎ আলোচনায় সম্মানিত উপস্থিতি। এখানে অনেক কথা এসেছে, আমি সংকট সম্পর্কে বলতে চাই। তার আগে একেবারে প্রান্তিক মানুষজন তারা মনে করেন যে মাছটা কমেছে। এখানে একজন বললেন বা মাছ কেন কমেছে সেই ব্যাপারটাতে আমি একটু গুরুত্ব আরোপ করছি। মাছটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ মূলত পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে পানি উন্নয়ন বোর্ড আছে, এরা ছোট ছোট যেগুলো নদী সেগুলোতে স্লুইস গেট দিয়েছে। স্লুইস গেট দেওয়ার ফলেই মাছটা বিলুপ্ত হয়েছে, এটা প্রধান কারণ। তাহলে পানি উন্নয়ন বোর্ড স্লুইস গেটটা দিয়েছে কেন? এটার কারণটা হচ্ছে ধান উৎপাদন বাড়াতে হবে। মাছটা তাদের যে প্রজনন প্রক্রিয়াটা চালাতো, যে শীতকালে বড় নদীগুলোতে মাছ থাকতো জীবন রক্ষার্থে। যখন বর্ষার আষাঢ় মাস বা তার পূর্বে বৃষ্টি হওয়া শুরু হতো এবং নদীতে পানি বাড়তো, তখন এই মাছগুলা খাবারের জন্য তার জীবন চক্রে এই মাছগুলা বিলে প্রবেশ করত। তো ওই সময় ইরি ধান থাকে, বৈশাখ মাসের দিকে ইরি ধান থাকে, ফলে এই বিলে পানিটাকে প্রবেশ করতে দেওয়া হয় না। ইরি ধানটা যতদিন কাটা না হয় ততদিন বিলে কোনো পানি প্রবেশ করতে পারে না, ফলে নদীর মাছটা বিলে ঢুকতে পারে না। বিয়ে ৩-৪ মাস মানে অগ্রহায়ণ মাস পর্যন্ত বা তার আগে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই ৩ মাসে যখন পানি কমা শুরু হচ্ছে, তখন আবার বিলের মাছটা নদীতে আসতো। তখনও আবার এই স্লুইস গেটগুলো বন্ধ করে মানে বন্ধ থাকে, যে বিলে যে মাছগুলো ঢুকলো সেই মাছটা আবার নদীতে আসতে পারে না, কারণ তখন অগ্রহায়ণের আগে পানি লাগে। এই ধান খেতে প্রচুর পানির প্রয়োজন হয়, ফলে মাছের জীবন প্রবাহটা পানি উন্নয়ন বোর্ড আটকিয়ে দিয়েছে। আমরা শুধু ধান চাই, ফলে পানি উন্নয়ন বোর্ডের মূল কাজ ছিল যেখানে সেখানে স্লুইস গেট তৈরি করা। এখন আমরা যে ধান ক্ষেত পাচ্ছি, মানে পুরো বিলে যে ধান চাষ হয়, তার কারণটা হচ্ছে দ্বিতীয় প্রসঙ্গটাতে যাচ্ছি আমি। নদীর উৎসমুখটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যে প্রথমে যদি নদীর উৎসমুখটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে ছোট নদী যেগুলো অনেক জায়গায় খাল বলে, কিন্তু আসলে বুঝতে হবে বাংলাদেশে কোনো খাল নাই। আমি কি সংক্ষেপ করবো? আচ্ছা, বাংলাদেশে কোনো খাল নেই। খাল নেই মানে এগুলো সবগুলাই নদী। নদীর সংজ্ঞাটা কি? প্রাকৃতিক প্রবাহ থাকলেই সেইটা নদী। ফলে আমাদের এখান থেকে 200 গজ পরে একটা নদী আছে, এই যে বিদ্যাময়ী স্কুলের সাথে, এটাও কিন্তু নদী। মানে আমাদের যে বড় বাজার এবং তার পাশে যে এটা একটা বিল ছিল বা এটা নিচু জায়গা, এইটা থেকে পানিটা চলে যেত বাড়েরা নদীতে। বাড়েরা নদীটাকে এখন কি জানি খাল নাম দিয়েছে, হ্যাঁ খাল বলছে। এটা কিন্তু বাড়েরা নদী। মানে এখন যে আকুয়া ইউনিয়ন পরিষদটার সাথে যে একটা ব্রিজ আছে, এটা কিন্তু বাড়েরা নদী। এটা হচ্ছে, এটার নাম কি মাকড়জানি নদী। মানে এগুলো কিন্তু সব নদী, নাম পর্যন্ত আছে মাকড়জানি, অথচ কেউ এটাকে বলে না যে এটা মাকড়জানি নদী। আমাদের রিপোর্টাররাও বলে না। এটা আসলে একটা নদী। আমাদের এই বড় বাজার এবং ছোট বাজারের এটা কি উত্তর দিকটাতে, এটা আসলে আগে নিচু জায়গা ছিল, ফলে এই বিলের পানিটা এই দিক দিয়ে চলে যেত বাড়েরার নদীতে। বাড়েরার নদী থেকে এটা যেত সুতিয়াখালী এই নদীগুলাতে। কারণ সুতিয়াখালী নদীটা পুরোটাই হয়েছে কি ধান ক্ষেত। একেবারে আপনি এখানে যান, উৎসমুখ থেকে শুরু করে গফরগাঁ হয়ে এইটা আবার যখন এই কি জানি রেল স্টেশনটা ওইটা পার হয়ে আবার এর দিকে চলে যাচ্ছে পুরো পানিটা। কিছুটা যাচ্ছে ব্রহ্মপুত্রে এবং কিছুটা চলে যাচ্ছে শীতলক্ষার দিকে। তো এই হিসেবে প্রত্যেকটাকে বলছে খাল, আর উৎসমুখটা বন্ধ করে দিচ্ছে। যেমন ধরেন যে রেল লাইনের জন্য আচ্ছা, আপনাকে আমি আরেকটা বলি, যেমন কালীগঙ্গা নদী যেটা লালন যেখানে মারা যাচ্ছেন,
এটা কালীগঙ্গা নদী ছিল। বড়াই নদী তৈরি করার, বড়াই নদীতে যে ব্রিজটা দেওয়া হলো সেই ব্রিজটার জন্য দুটো ব্রিজের দরকার পড়তো। তো দুটো ব্রিজ না করে ব্রিটিশরা বললো কি একটা ব্রিজ তৈরি করব। ফলে কালীগঙ্গা নদীর উৎস মুখটা, মানে বড়াই নদী থেকে কালীগঙ্গা নদীর উৎস মুখটাকে তারা বন্ধ করে দেয়, একেবারে বালি ফেলে ভরাট করে। সুতিয়াখালী নদীর উৎস মুখটাও এইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। এই হিসেবে ব্রহ্মপুত্র নদীটারও আমরা যেটাকে বলছি পুরাতন ব্রহ্মপুত্র, ময়মনসিংহ শহর যেই নদীটার তীরে অবস্থিত, এইটার জামালপুরের সেই জায়গাতে উৎস মুখটাকে সংকীর্ণ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা নদীকে ধান চাষের উপযোগী করার জন্য উৎস মুখটাকে ব্যারিকেড দেওয়া হয়। দিয়ে কি করা হয়, প্রতিটা নদীকে অনেক সময় বলা হয় মরা নদী এবং পরে বলা হয় এটা খাল। দিয়ে মরা নদীগুলোকে এই ডিসি অফিস থেকে লিজ দেওয়া হয়। লিজ দেওয়া হয়, মাছ যারা চাষ করে এই লিজ পদ্ধতিটা আছে বা ইজারা প্রথাটা আছে। মাছ যারা চাষ করে সেই জেলেদের নিয়ে একটা সমিতি করা হয়, এই সমিতি লিজ নেয়। তাহলে লিজ নেয় প্রধানত প্রভাবশালী লোকজন। ফলে এই তখন এই মরা খালগুলাকে, মানে আগে ছিল নদী, সেটাকে মরা খাল ঘোষণা করে বা বদ্ধ জলাশয় ঘোষণা করে। এইগুলোকে ছোট ছোট পুকুরের মতো বানানো হয়। পুকুরের মতো বানানো হয়ে এই জায়গাগুলোকে লিজ দেওয়া হয়। এগুলো প্রতিটা ডিসি অফিস লিজ দেয়। লিজ দিয়ে দিলে এখান থেকে একটা সরকারের আয়ের উৎস হয়। এই দুই ভাবে, আর যখনই সেটাকে পুকুর করা হয় সেখানে চাষের মাছ থাকে। ফলে আমাদের একটু সংক্ষেপ করতে হবে। আমি বলি ব্রহ্মপুত্রের জন্য কি উৎসমুখ বন্ধ হওয়ার একটা সমস্যা? হ্যাঁ, এটাই প্রধান সমস্যা। বিভিন্ন জায়গাতে খাল হিসেবে বা বদ্ধ জলাশয় হিসেবে লিজ দেওয়া একটা সমস্যা। হ্যাঁ, এটাও সমস্যা। ব্রহ্মপুত্রের সমস্যা। জি, এটা ব্রহ্মপুত্রের অনেক জায়গাতে লিজ দেওয়া আছে মাছ চাষ যারা করে তাদের কাছে। তো লিজ বন্ধ করতে হবে। আর নদী খনন যেটা বলছে, এই খননটা মূলত প্রজেক্টের টাকা থেকে তো হয়। নদী খনন করলে এটা সংকীর্ণ করা যায়, যে পাড়ে বালিটা রাখা যায়। ফলে নদীর যে পুরাতন প্রবাহ সেইটাকে কমিয়ে দেওয়া হয় এবং শহরগুলোতে একটা বাঁধ দিয়ে নির্দিষ্ট জায়গা করা হয়। ফলে এখানে প্রজাস্বত্ব আইনের কথা বলা হয়েছে দাবিতে। আমি মনে করি যে অ্যাডভোকেট মাহবুব সম্ভবত বললেন সিএস মানচিত্র অনুসারে আমাদেরকে নদীগুলোতে ফেরত যেতে হবে। কিন্তু শহরগুলো যেখানে আছে, সিটি কর্পোরেশন এবং পৌরসভা, এইসব জায়গাতে খুব একটা সম্ভব হবে বলে আমার মনে হয় না। কিন্তু তদুপরি যেসব গ্রামীণ জায়গা আছে সেই সব জায়গাগুলোতে সিএস মানচিত্র অনুসারে পুরাতন প্রবাহগুলো নির্ধারণ করে দেওয়া। অবশ্যই 1905 বা 6 সালে সম্ভবত সিএস সার্ভে হয়, সেরেস্টার সার্ভে, সেটা অনুসারে যেতে হবে। আর আমরা যদি আজকের আলোচনাটা পুরাতন ব্রহ্মপুত্র নিয়ে বা পূর্ণাঙ্গ আমাদের যে তিব্বত থেকে উৎপত্তি সেই ব্রহ্মপুত্র নিয়ে হলে চীন যে বাঁধটা দিয়েছে এটার তীব্র বিরোধিতা করতে হবে। চীন কোনো রকমের বাঁধ দিতে পারে না, ভারতও কোনো রকমের বাঁধ দিতে পারে না। তাহলে ভারত যে আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়েছে, এটার মূলত হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসামের লোকজনকে ভূমিদাসে পরিণত করা। এরা দিল্লিতে, বোম্বাইতে গিয়ে দাসের কাজ করবে। এই জন্যই ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়েছে। ফলে আমাদের আসামের জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাদেশের জনগণকে এবং পশ্চিমবঙ্গের জনগণের সাথে। দুটো বাঁধ নিয়ে অলরেডি কথা হয়েছে, ফারাক্কা এবং গজলডোবা। ফারাক্কা এবং গজলডোবা, গজলডোবা দিয়ে মূলত বিহারের লোকজনকে উৎখাত করা হয়েছে। বিহারের বন্যার কারণ হচ্ছে গজলডোবা ব্যারেজ এবং ফারাক্কা ব্যারেজ। বিহারের লোকজন এখন কেমন দাস হয়েছে, পুরো কাঠমান্ডু শহরের সমস্ত ফেরিওয়ালারা হচ্ছে বিহারের লোকজন। আমাদেরকে ভারতের লোকজন কি কষ্টে আছে সেটাও বোঝা দরকার। কাঠমান্ডুতে, আমি আবার বলছি কথাটা, কাঠমান্ডুর সমস্ত ফেরিওয়ালা বিহারের লোকজন। ভারত এবং নেপালের ভিতরে যেহেতু বর্ডারটা নাই, বর্ডার নাই বলতে লোকজনের জনপ্রবাহ আছে, যে কেউ পাসপোর্ট ভিসা ছাড়া যেতে পারে। ফলে বিহারের লোকজন যেমন দিল্লির কলকাতার ফুটপাতে বিহারের লোকজন হাজির হয়ে গেছে, একইভাবে কাঠমান্ডুর ফুটপাতে সমস্ত গরিব মানুষ হচ্ছে বিহারে। ফলে বিহারের লোকজনকে বিক্ষোভ করার জন্য আন্তঃনদী সংযোগ প্রকল্প নেওয়া হয়েছে। আমাদের এটারও বিরোধিতা করতে হবে। আরেকটা হচ্ছে যে অবশ্যই গ্রাম শহরের পার্থক্যটা যদি বিলুপ্ত করা না যায় তাহলে নদীগুলো রক্ষা করা যাবে না। এটা আমার একান্তই মত। এই বলে আমি শেষ করছি। গ্রাম শহরের কেন, যে এখানে ঋষি পাড়া আছে এবং পণ্ডিত পাড়া,
দুটো পাড়ার দূরত্ব 3 কিলোমিটার, কিন্তু এক পাশে 10 তলা 15 তলা হাইরাইজ বিল্ডিং হচ্ছে, অন্য পাশে। ফলে নদীগুলোতে আমাদের কিছু ব্রিজ দরকার আছে, কিন্তু এই ব্রিজগুলো অবশ্যই দীর্ঘ হতে হবে এবং উচ্চতায় অনেক বেশি হতে হবে। এখানে কথা আসলো যে অ্যাডভোকেট ইমদাদুল হক মিল্লাত বললেন লঞ্চ চলে না, লঞ্চ কিভাবে চলবে? অনেক জায়গাতে এমন ব্রিজ দেওয়া হয়েছে একটা ডিঙি নৌকা পার হতে পারে না। যেমন নেত্রকোনাতে মগরা নদীর উপরে সর্বশেষ যে ব্রিজটা করা হলো মাত্র 1 বছর আগে, ওই ব্রিজটার নিচে একটা ডিঙি নৌকা বেরোতে পারবে না। অর্থাৎ আমাদের জলযান চলার যে ব্যবস্থা ছিল, এটা চীন এবং জাপান মিলে, জাপানেই তো আমাদের সব ম্যাক্সিমাম ব্রিজ করে দিল। জাপানিরা কি করেছে, ওরা ওদের টয়োটা গাড়ি বিক্রি করবে, আমাদের নৌকাগুলোকে ধ্বংস করবে। এই রকমের পরিকল্পনা থেকে জাপান যত জায়গাতে ব্রিজ করে দিয়েছে, প্রত্যেকটা ব্রিজের উচ্চতা হচ্ছে খুব নিচু। ফলে এখানে লঞ্চ দূরের কথা, একটা দোতলা মানে ট্রলারগুলো কোনো কোনো জায়গাতে চলতে পারে, কিন্তু মগরা নদীর উপরে যে ব্রিজটা করা হয়েছে সেটাতে ট্রলার চলার মতো উপযোগী না। অথচ এটা তো অন্তত পক্ষে 500 বছর ধরে ওইটা একটা জলপথ হিসেবে চালিত ছিল। মানে কি, নেত্রকোনার সর্বশেষ ব্রিজটা করে দিয়ে নেত্রকোনাতে সম্পূর্ণরূপে জল পরিবহনের ব্যবস্থা নষ্ট করে দেওয়া হলো। ফলে আমাদের আগামীতে যে ব্রিজটা হবে এখানে, সেটার উচ্চতা যদি অন্তত পক্ষে 150 ফুট উঁচু না করা যায়, তাহলে ওটা কোনো কাজে লাগবে না, মানে জলযানের জন্য কাজে লাগবে না। আমি এই বলে শেষ করছি। সবাইকে